যেই পদযাত্রা আমরা শুরু করেছিলাম সেই পদযাত্রার আজকে শেষ সমাবেশ হচ্ছে এই সাভার বাইপাইলে। আর এখানে যারা মোবাইল ধরেছেন মোবাইলগুলো একটু নিচু করুন, পিছনে মানুষ দেখতে পাচ্ছে না। আপনার এবং ফেস্টুন গুলো নামিয়ে ফেলুন, কারণ পিছনে মানুষ দেখতে পাচ্ছে না। একটু আপনারা মোবাইল গুলো নামিয়ে ফেলুন। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ লড়াই এবং দীর্ঘ সংগ্রামের পর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে সরকার, সেই সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করা গেছে। সেই উৎখাত করার যে আন্দোলন, সেই আন্দোলনে সাভার বাইপাইল আশুলিয়ার মানুষ যেভাবে রাজপথে নেমে এসেছিল, সেই তাদের যে শক্তি, সেই শক্তি এই গণঅভ্যুত্থানকে আরো কয়েক গুণ জোরে বেগবান করেছিল। আজকে এই 30 দিনের পদযাত্রা শেষে শেষ সমাবেশ করার জন্য আমরা এই সাভারের মাটিতে এসে উপস্থিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই সমাবেশে আমরা প্রথমে যাদেরকে স্মরণ করতে চাই তারা আমাদের এই গণঅভ্যুত্থানের শহীদ, যেই শহীদেরা তাদের রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিল। আজকে আমাদের তাই সমাবেশের শুরুতেই বক্তব্য রাখবেন এই সাভার বাইপাইলে শেখ হাসিনার যে গুন্ডা বাহিনী, শেখ হাসিনার যে পুলিশ বাহিনী, সেই পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ সজলের মা শাহিনা বেগম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। শহীদ সজলের মা শাহিনা বেগম। আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছিল। আমার একটা মাত্র ছেলেই ছিল, সেটা বললে ভুল হবে, আমার বংশের মধ্যে একটা ছেলে ছিল। সেই ছেলেটা 5ই আগস্টে এই গণঅভ্যুত্থানে যোগ দেন এবং বাইপাইলে সে আন্দোলনরত ছিল। আমি যখন ওকে বারবার ফোন দিচ্ছিলাম যে বাবা তুমি বাসায় ফিরে আসো, তোমার আন্দোলন করার দরকার নেই। আমি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চাকরি করি। আমার ছেলেকে এতবার ফোন দেওয়ার পর আমি ওর ছেলেকে আনতে পারি নাই। আজকে হয়তো আমার গর্বে বুক ভরে গেছে যে আমার সন্তানকে আমি যখন বাসায় আসতে বলেছিলাম তখন সে বলেছিল যে আম্মু তুমি আমার চিন্তা করো না, আমি যদি এক সন্তান মারা যাই 1000 সন্তান তোমার পাশে দাঁড়াবে। আজকে আমার অনেক সন্তান আমার পাশে। আমার সন্তানকে আমি যখন বাসায় ফিরে যেতে বলেছি তখন আমার সন্তান বলেছে আম্মু আমি যখন জানি
সংগ্রামী বন্ধুগণ, আজকে এই লম্বা সময় আপনারা আমাদের জন্য অপেক্ষা করেছেন। এখন আমরা আসলে সঞ্চালনা করে এর আসলে সময় বেশি বাড়াবো না। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য, এই অঞ্চলের ছেলে ইমরান হোসেন। এখন বক্তব্য রাখবেন ইমরান হোসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ঢাকাবাসী? দিল্লি না ঢাকা? এই ঢাকা সেই ঢাকা যেই ঢাকা থেকে গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হয়েছে। এই ঢাকা সেই ঢাকা যেই ঢাকায় নাহিদ, হাসনাত, সাজিদ সহ সকলে একত্রিত হয়ে পুরো বাংলাদেশকে ঢাকামুখী করেছে। এই ঢাকা পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে থাকে। আজকে এই ঢাকায় আমরা সকলে একত্রিত হয়েছি। এই জুলাই পদযাত্রায় আমরা ঢাকা থেকে শুরু করেছিলাম, এখন আজকে এখানে এসে শেষ করব। তো সুতরাং এই ঢাকায় যারা আছে সকলের জন্য একটু কথা বলে দিতে চাই যে ঢাকা কোনো দিল্লির মাধ্যমে চলবে না। এই ঢাকা কোনো অন্য দেশের মাধ্যমে চলবে না। এই ঢাকা চলবে তার নিজের গতিতে। এই ঢাকা কিসের গতিতে চলবে? সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য দিবে। সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের এই মঞ্চে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুল। সবাইকে জানাই সংগ্রামী সালাম। কেমন আছেন ঢাকাবাসী? আজকে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে বিগত ফ্যাসিস্ট সরকার কি পরিমাণ নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। আমার বক্তব্যের পূর্বেই যিনি বক্তব্য দিয়েছিলেন শহীদ সজল, সেই সজলের লাশ থানার ভিতরে ছিল। 6 তারিখে আমরা যখন সেই লাশগুলো বের করতেছিলাম, সেই লাশ দেখে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না। দ্বিতীয় লাশটা ছিল শহীদ সজলের এবং শেষ লাশটা ছিল সুজয়ের, যে ক্লাস 9-এ পড়তো, যেটা ছিল বিভৎসতার চরম পর্যায়ে। যে ছেলেকে ক্লাস 9-এর একটা ছেলেকে আপনারা চিন্তা করেন, প্রত্যেকে যদি একটা ধমক দেন সে 3 কিলোমিটারের ভিতরে আসার কথা না, সেই ছেলেকে এই হাসিনা বাহিনী হ্যান্ডকাপ লাগিয়ে গুলি করে আগুনে পুড়ে ঝলসে দিয়েছে, যাতে তার লাশ চেনা না যায় যে এইটা কি সাধারণ জনগণ না ছাত্র না অন্য কেউ। এইটা তাদের একটা প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা চেয়েছিল তাদের ক্ষমতাকে কক্ষিগত করতে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে সেই ফ্যাসিবাদীকে হটিয়ে কাঁটাতারের বাইরে পার করে দিয়েছি। এই বাংলাদেশের নতুন করে যে ফ্যাসিবাদ তৈরি হতে যাবে তার জায়গাও এই অঞ্চলে হবে না। আপনারা সকলে সম্মিলিতভাবে সেই চাঁদাবাজ, গুন্ডা, মাফিয়াদের প্রতিহত করার জন্য প্রস্তুত হন, কারণ ওরা একজন, আমরা হলাম লক্ষাধিক। সবাই সম্মিলিতভাবে আমরা তাদেরকে প্রতিহত করব, এই ওয়াদা দিচ্ছি। এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে পাশে থাকার ওয়াদা দিচ্ছি। আমি আপনাদের সেবা করতে চাই, নির্বাচিত প্রতিনিধি না, আপনাদের ছেলে হিসেবে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সুখে দুঃখে আপনাদের কাছে থাকতে চাই, আপনাদের সেবা করার জন্য এই রাজপথে আছি, রক্ত দেওয়ার জন্য যে কোনো সময় প্রস্তুত আছি। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। Palestine! Free, free! Palestine! Free, free! Palestine! Free, free! Palestine! সংগ্রামী বন্ধুগণ, আমাদের সমাবেশের এই পর্যায়ে
এখন বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব সিফাত। প্রিয় ঢাকাবাসী, আপনারা জানেন 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের যে কয়টি জায়গায় আমাদের বিপ্লবী আন্দোলনকারীরা দুর্গ গড়ে তুলেছিল, তার মধ্যে এই ঢাকার আশুলিয়ার বাইপাস ছিল অন্যতম দুর্গ। আপনারা জানেন সারা দেশে মানুষ যখন ফ্যাসিস্টকে দিল্লিতে পাঠিয়ে বিজয় মিছিল রচনা করছিল, তখন এই এলাকায় কিছু ফ্যাসিবাদী পুলিশ এর নামে তারা এখানে আগুনে পুড়িয়ে জ্যান্ত মানুষকে কবর দিয়েছিল। আমরা জানি ফ্যাসিবাদ কোন দলের নাম না, ফ্যাসিবাদ একটি বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য হলো মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা। সেই বৈশিষ্ট্য হলো বাজারের মধ্যে মানুষকে পাথর দিয়ে জীবন্ত মারে ফেলা। সেই বৈশিষ্ট্য হলো এই বাইপাইলে প্রতিদিন লাখ লাখ টাকা বিভিন্ন ভাইয়ের নামে চাঁদা তোলা। আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সজলদের জীবন দিতে দেখেছি। আমরা এক চাঁদাবাজ বাইপাইল থেকে সরিয়ে নতুন চাঁদাবাজ আনার জন্য এইখানে কোনো আন্দোলন করি নাই। যদি তাই হয় তবে এই প্রতিজ্ঞা রাখছি, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি এইখানে কোনো ফ্যাসিবাদ থাকে, তবে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই ফ্যাসিবাদ উত্থানের আন্দোলনে এইখানে এনসিপি রাজনীতি করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন গণ অভ্যুত্থানের নায়করা আজকে এখানে এসেছে, তারা আপনাদের কাছে প্রতিজ্ঞা দিতে এসেছে ঢাকা জেলাকে আগে যেভাবে এই উপজেলাগুলিকে নিপীড়িত বঞ্চিত করে রাখা হয়েছিল, এখানকার পথঘাট রাস্তাগুলি সবসময় উন্নয়নের আড়ালে পড়েছিল, সবসময় এখানকার চেয়ারম্যানগুলি এই টেন্ডার নিয়ে রাস্তার টেন্ডার নিয়ে দুর্নীতি করেছিল এবং নিজেরা ফুলে পেঁপে এক একটা ইনাম হয়েছিল, এক একটা সাইফুল চেয়ারম্যান হয়েছিল। আপনারা জানেন এই বাংলাদেশে এই সাইফুলের মতো নতুন দলের নতুন মোড়কে কোন সাইফুল, কোন রাজীব, কোন সমর, কোন ইনাম যাই পাবে না। ঠিকানা এই সবারে হবে না, ঠিকানা দখলদারের ঠিকানা। তবে আজকে থেকে আপনারা যারা এখানে সমাগম হয়েছেন সবাই এই প্রতিজ্ঞায় আসি যে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হলে রাস্তাঘাটে যে যেখানে চাঁদা তুলতে আসবে তার সেই চাঁদাবাজির রক্তচক্ষুকে উপড়ে ফেলতে হবে এবং এই বাইপাইলকে চাঁদাবাজ মুক্ত করতে হবে এবং এই সাভার দিয়ে নতুন বাংলাদেশের রোল মডেল এই ঢাকা জেলা থেকে করতে হবে। আমরা জুলাইয়ের একটা অন্যতম মিছিল দিয়ে আমার বক্তব্য শেষ করব। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুজিবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, গোলামি না আজাদি, আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না সাভার, সাভার সাভার, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা জেলার প্রধান সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক মোহাম্মদ রাসেল আহমেদ।
আসসালামু আলাইকুম। আমার প্রিয় ঢাকা জেলাবাসী, আপনাদের মাঝে আজকে তারাই উপস্থিত হয়েছে 2024-এ যাদের না দেখে, যাদের নেতৃত্বে কোনো রাজনৈতিক মতাদর্শের নয়, যাদের অকুতোভয় সাহসের বক্তৃতার মাধ্যমে আপনি উজ্জীবিত হয়ে সারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকে আপনাদের মাঝে তারাই উপস্থিত হয়েছে যেই গণহত্যাকারী শেখ হাসিনার মরণ কামড় দিয়েছিল এক দফার ঘোষক, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক নাহিদ ইসলাম। আমরা নাহিদ ইসলাম সহ অন্যান্য মহানায়করা এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। আমি এখানে বক্তব্য দিতে আসি নাই, আমি একটা কথা স্পষ্ট করতে চাই, এই নাহিদ ইসলামরা যাদের নেতৃত্বে আপনারা মাঠে নেমেছিলেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, নিজে আহত হয়েছিলেন, চোখকে কোরবানি দিয়েছেন, হাতকে কোরবানি দিয়েছেন, এমন কোন মা আছে তার একটাই সন্তান? এই নাহিদ ইসলাম, সাদি সালাম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেনের মতো নেতৃত্বের কারণে আমার যে ভাই ও বোনেরা সারা বাংলাদেশের মতো ঢাকা জেলায় অচল করে দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই দায় যার জন্য জীবন দিয়েছে, যার জন্য আহত হয়েছে, তার দায়বদ্ধতা আপনারা সারা জীবন যদি পালন করেন, আমি ঢাকাবাসীর পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, এই ঢাকা জেলায় এনসিপির ঘাঁটি হবে। এই ঢাকা জেলা, ঢাকার মধ্যে হলো বারবার উপেক্ষিত, নির্যাতিত এই দরবেশা সালমান রহমানরা এই ডাক্তার এনামত মতো শুধু দরবেশি তৈরি হয়েছে, শুধু রাঘব বল তৈরি হয়েছে, তাই ঢাকা জেলাকে শুধু চুষে খেয়েছে। এই ঢাকা জেলায় চিন্তাও করা যায় না, এখনো গ্যাস নাই। আমরা স্পষ্ট বৈষম্যের বিরুদ্ধে জুলাই বিপ্লব করেছে, তারা ঢাকা জেলার জুলাই বৈষম্যের মতো যদি বৈষম্য দূর করার প্রতিজ্ঞা আমাদেরকে দিয়ে যায়, আপনাদের কথা আমি বলে দিয়ে যাচ্ছি, আমরা সবাই এনসিপির কর্মী হব কিনা ভাই বলেন? আমরা সবাই এনসিপির কর্মী হব, তারা যদি আমাদের বৈষম্য দূর করে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ঢাকা জেলার মাটি এনসিপির ঘাঁটি, এনসিপির ঘাঁটি, ঢাকা জেলার মাটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা জানেন গত 30 দিন যাবৎ আমাদের এই পদযাত্রা চলছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা গিয়েছি। আজকে এখন আপনাদের সামনে এমন একজন বক্তব্য রাখবেন যিনি চাইলে তার যে বিদেশের জীবন, সেই জীবনে আরাম করেই কাটাতে পারতেন, কিন্তু একটি গণঅভ্যুত্থান তাকে পরিবর্তন করে এই বাংলাদেশের মানুষের জন্য সুশাসন নিশ্চিতের যে লড়াই, সেই লড়াইয়ে রাজপথে নেমেছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা। পুরাগমন ঢাকা জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় সাভারবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে 30 দিন আগে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম। গত 30টা দিন দেশের বিভিন্ন জেলার পথে প্রান্তরে আনাচে কানাচে আমরা গিয়েছি। আপনাদের দুহাত ভরে ভালোবাসা আমরা পেয়েছি, স্বপ্নের কথাগুলো শুনেছি, আপনাদের সমস্যার কথা শুনেছি, এবং আমাদের রাজনীতি হবে আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি। আমরা আর পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ফেরত যাব না, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না। আমাদের মতে পার্থক্য থাকবে, মতবিভেদ থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে। প্রতিহিংসা, সহিংসতা, প্রাণনাশের হুমকি, সেই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না।
আমরা নতুন ধারার রাজনীতি করতে এসেছি, আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি। আমরা এমন ধরনের রাজনীতি করব যেখানে তরুণেরা সক্রিয় অংশগ্রহণ করতে পারবে। আমরা এমন ধরনের রাজনীতি করব যাতে দেশের তরুণেরা আবার রাজনীতি বিমুখ না হয়ে পড়ে, যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। আমরা যে জোয়ার দেখে এসেছি, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তরুণেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তরুণরা দেশ নিয়ে ভাবছেন, স্বপ্ন দেখছেন, পরিবর্তনের জন্য কাজ করার চিন্তা করছেন। একটা প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে। অনেকে এটা বুঝতে পারছেন না, কিন্তু এটাই বাস্তবতা, এটা আমরা দেখে এসেছি এবং এটা আমাদের লালন করতে হবে। যেই রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতে হবে। ঠাকুরগাঁয়ের লামিন যে স্বপ্ন নিয়ে দেশের জন্য রাস্তায় নেমেছে, সিরাজগঞ্জের জুবাইয়ের যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছে, সেই স্বপ্ন আমাদের লালন করতে হবে। আমরা যদি লালন করতে না পারি, তরুণরা যদি আবার রাজনীতি বিমুখ হয়ে যায়, তরুণদের যদি আশাহত হয়, তাদের যদি স্বপ্নভঙ্গ হয়, তাহলে দেশ আবার একটা সংকটের মুখে পড়বে এবং সেটা হইতে দেওয়া যাবে না। আমাদের তরুণরা যাতে দেশের জন্য কাজ করতে পারে, সুস্থ সুন্দর একটা পরিবেশে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতেই হবে। সাথে সাথে আমাদের এমন রাজনীতি করতে হবে, এমন রাজনীতি আমরা করব যাতে করে রাজশাহীর মধু রবিদাস দিদির যে ছেলে অনার্স পাস করার পরে বেকার বসে আছে এবং মধু দিদি চিন্তা করতেছে কিভাবে তার ছেলে একটা চাকরি পাবে, সেই চিন্তা যাতে তার করতে না হয়, সকলের কর্মসংস্থান যাতে নিশ্চিত হয়। আমাদের ঝালকাঠির রতন হালদার দাদার যে ছেলে রাজীব হালদার, সে অনার্স পাস করার পরে একটা পিওনের চাকরির জন্য 7 লাখ টাকার ঘুষ দাবি করা হয়েছে। সেই বাংলাদেশে যাতে আমাদের যেতে না হয়, সকলের কর্মসংস্থান তার যোগ্যতা অনুযায়ী যাতে হয়, স্পেশালি সরকারি যে চাকরির ক্ষেত্রে কোনো ঘুষ, পদ পদবীর যে বাণিজ্য, সেই বাংলাদেশে যাতে আমাদের ফেরত যেতে না হয়। আমরা এমন ধরনের রাজনীতি করব যেখানে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। ছাড়েন নাই, তারা আমাদের সাথেই আছেন, আমাদেরকে ভয় দেখানো যাবে না। আমরা এখানে থাকবো এবং আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হবেন। ব্রাহ্মণবাড়িয়ার তিথি, রাজবাড়ির আফরিন, ভোলার মেঘলা, ওরা যখন রাজনীতি করতে আসবে, আমাদের চুয়াডাঙ্গার শারমিন আপার যে ভাই মুন্না ভাই, উনি সৌদি আরব থেকে অনেক কষ্ট করে উপার্জন করে রেমিটেন্স দেশে পাঠায়, ওনারও যাতে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ থাকে, উনিও যাতে ওনার এলাকার এমপি নির্বাচনে উনি ভোটটা দিতে পারেন। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে বলছি যে আমাদের প্রত্যেক প্রবাসী ভাই বোন যারা কষ্ট করে প্রতি বছর আমাদেরকে রেমিটেন্স পাঠায়, তারা যাতে ভোটের সুযোগ পান এবং সবাই যাতে আগামী নির্বাচনেই ভোট দিতে পারেন। আমরা নতুন ধরনের রাজনীতি করতে চাই। আমরা এমন রাজনীতি করব যেখানে রাজনীতিবিদ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কাজ করবেন এমন রাজনীতি না, রাজনীতিবিদ কাজ করবেন বাংলাদেশের জনগণের স্বার্থে। আমরা যখন এই কথাগুলো বলি, অনেকে বলেন যে এই বাংলাদেশে এইসব পরিবর্তন হবে না, বাংলাদেশ যেমন ছিল তেমনই নাকি চলবে। আমরা জানি চ্যালেঞ্জ অনেক, পথ লম্বা, কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায়। আমরা আপনাদেরকে নিয়ে একসাথে ইতিহাস বদলাবো। জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এমন একজন, যিনি একাই এমন একটা সময়, যে সময় ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা যেত না, এমন একটা সময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের আপনার ফাহাদকে বুয়েটে শহীদ হতে হয়েছিল। ঠিক সেই সময় 54 দিন ধরে একা বসেছিলেন রাজু ভাস্কর্যের সামনে, এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের সীমান্ত হত্যার বিরুদ্ধে। আর আজকে সেই জন
যিনি সেই সময় থেকে এখন পর্যন্ত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তিনি লড়াই করে যাচ্ছেন বাংলাদেশে গড়ে ওঠা নতুন আধিপত্যবাদী শ্রেণীর বিরুদ্ধে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই নাসির ভাইয়ের আগমন। মাইপালে যারা উপস্থিত হয়েছেন, সহযোদ্ধাবৃন্দ, আমাদের মা বোনেরা, আলেম সমাজ, আপনাদের সবাইকে জানাচ্ছি লাল সালাম। এত অন্ধকারে রাতের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে ভবিষ্যতে কোনো যদি স্বৈরাচার ফিরে আসে তাদের একই পরিণতি শেখ হাসিনার মতন হবে। আমরা যুদ্ধে নেমেছি, রাজপথে আছি। আমাদের সামনে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা কথা বলেছেন, ওনার ছেলের বিচার চেয়েছেন। ওনার ছেলের খুনি ভারতে পালিয়ে আছেন। ভারত সরকারের সাথে গত 15 বছরে বাংলাদেশের নদী বন্দর থেকে শুরু করে প্রাণ প্রকৃতি থেকে শুরু করে সব কিছু বর্গা দিয়েছিল। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য, সেই সকল অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের সাথে যেই সকল চুক্তি হয়েছিল সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে হবে। আমরা যদি সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে পারি তাহলে এই জনগণের সামনে উন্মোচন হবে ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র নাকি ভারত আমাদেরকে শোষণ করেছে। আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে কাঁটাতারের মধ্যে সীমান্তে ফেলানির লাশ পেলে গত 50 বছরে বাংলাদেশের জনতার উপরে যেই ধরনের নিপীড়ন চালানো হয়েছে, আধুনিক সভ্যতার কোন রাষ্ট্র ইতিহাস এত নির্যাতনের শিকার হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় যে নাগরিক বিল রয়েছে, শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করে মোদী সরকারের সাথে হাত মিলিয়ে যারা বাংলাদেশি তকমা দিয়ে সেইখানের বাঙালি মুসলমানদেরকে কাঁটাতারের এপারে রাতের বেলায় তারা পুশিন করার চেষ্টা চালাচ্ছে। আমরা ভারত সরকারকে বলবো, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আমরা একই গঙ্গা জলে কেউ নামাজ পড়ে, কেউ তসবিহ করে, আর কেউ সিঁদুর পড়ে, কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন, কারণ সে এখানে খুন করে পালিয়েছে। আমাদের শহীদি ভাইয়েরা এখনো অপেক্ষারত রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদি ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না। আহত ভাইরা এখনো হসপিটালে রয়েছে, তারা তাদের অঙ্গহানি করেছে বাংলাদেশে সংস্কারের জন্য। যদি বাংলাদেশে সংস্কারের বিরুদ্ধে কেউ যেতে চায়, কাতারে কাতারে হাসপাতাল থেকে আমাদের আহত ভাইরা রাজপথে নেমে আসবে। দেখবো আপনাদের চাঁদাবাজির কতটুকু শক্তি, টাকার কতটুকু শক্তি। সেই পেশিবলের শক্তির সামনে আমরা দাঁড়াবে, ও রক্তের গঙ্গা বয়ে যাবে। বাংলাদেশে আমরা আর কোন পেশিবাদ কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধু ভারতীয় একটা এজেন্ট আমাদেরকে একটা সংবিধান বানিয়ে দিয়েছিল, যেই সংবিধানে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল,
বাঙালি বলে অন্যান্য জাতি সত্তাকে তারা বাংলাদেশকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালিয়েছিল, আমাদের হিন্দু ভাইদের জমি জমা দখল করেছিল, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল, আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু তোমাদের জয় হয়নি, আমাদের ভাইদের জয় হয়েছে। কারণ আমরা সত্যে বিশ্বাসী, আমরা নিপীড়িত ছিলাম, তোমরা জালেম ছিল। মজলুমের কান্না আল্লাহর দরবারে হাজির হয়েছে। প্রিয় সাভার আশুলিয়াবাসী, লড়াই এখনো বাকি আছে, লড়াই এখনো শেষ হয়নি। এই লড়াই লড়তে হবে। মাকে বলে বিদায় নিয়েছে, বাপকে বলে বিদায় নিয়েছে, রাজপথে নেমেছে। বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ অসুস্থ হয়েছেন, তার জন্য আমরা এই মঞ্চ থেকে প্রার্থনা ঘোষণা করছি। আমাদের আরেক সহযোদ্ধা সার্জিস আলম, যার নেতৃত্বে, যার আহ্বানে এই পদযাত্রা সফল হয়েছে, উনি আমাদের পদযাত্রার আহ্বায়ক ছিলেন এই কমিটির, উনি অসুস্থ, ওনার জন্য আমরা প্রার্থনা করছি। আমাদের ভবিষ্যৎ নেতা নাহিদ ইসলাম, উনি উপস্থিত আছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাকে এক ভাই কারেকশন করে দিয়েছে যে দোয়া করছি, দোয়া এবং প্রার্থনা সবাই মিলে আমরা সবকিছু করছি ইনশাআল্লাহ। কথা বেশি নয়, লাস্ট যে কথাটা বলবো, আগামী আগস্টের 3 তারিখে আমরা শহীদ মিনারে উপস্থিত হব। এই একই দিনে আমাদের নেতা নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিলেন। এই এক দফা ঘোষণাতে শেখ হাসিনা বিদায় হয়েছিল। আমরা আবার ইশতেহার দিব, জুলাই সনদ দিব, জুলাইয়ের ঘোষণা দিব। এর উপরে ভিত্তি করেই সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার আগামীর বাংলাদেশ গঠিত হবে। আমাদের এই পদযাত্রার অসংখ্য পরিশ্রম করেছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা অনিক রয়, রাসেল আহমেদ থেকে শুরু করে ইমরান ভাই, সিফাত, আরো অসংখ্য মানুষ যারা নিবৃত নিরলসে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। কথা না বাড়ায় আমাদের নেতা আমাদের সামনে বক্তব্য দিবেন। 3 তারিখে আপনারা উপস্থিত হবেন। আর এক নাহিদের ঘোষণাতে আপনারা রাজপথে নেমেছিলেন, রক্ত দিয়েছিলেন। নাহিদ এখন আপনাদের সামনে আছে, ভবিষ্যতে থাকবে, হাসনাত সার্জিস থাকবে, অনেকেই ষড়যন্ত্র করবে। সব ষড়যন্ত্র আমরা মূলোৎপাটন করে আমাদের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জয় হোক, মেহনতি মানুষের জয় হোক, শ্রমিকের জয় হোক, নারীর জয় হোক, আলেমের জয় হোক, বাংলাদেশের জয় হোক। সংগ্রামী বন্ধুগণ, আজকে একটি লম্বা পদযাত্রা শেষ করে আমরা আজকে এই ঢাকায় এসে পৌঁছেছি। আজকে এই লং মার্চকে সফল করার জন্য প্রচুর মানুষ নিরলস ভাবে পরিশ্রম করে গেছে। আপনাদের এই ঢাকার রাসেল আহমেদ, আপনাদের ঢাকার ইমরান হোসেন, আমাদের মুশফিকুস সালেহীন, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা আরিফুর রহমান তুহিন, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা মেহরাব সিফাত, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা সালেউদ্দিন সিফাত, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা হামজা মাহবুবুর রহমান, সাদিয়া ফারজানা তিনা, এছাড়াও আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের আরো অনেকেই, তাদের মধ্যে অন্যতম আমাদের সোহেল রানা, খায়রুল কবির সহ আরো অনেকের নাম হয়তোবা আমি এই মঞ্চ থেকে বলতে পারছি না, কিন্তু এই লং মার্চকে সফল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সর্বোচ্চ ত্যাগটুকু করেছে। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে যিনি বক্তব্য নিয়ে আসবেন তার উদ্দেশ্যে কোনো বিশেষণ বলার প্রয়োজন নেই।
তার নামটুকু যদি শুধু আমরা বলি তাহলে এই বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসে। আমরা সারা বাংলাদেশ ঘুরে এলাম, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ঘুরে এলাম, শুধু তার নাম যথেষ্ট মানুষকে রাজপথে নিয়ে আসার জন্য। তাই এখন কোন বিশেষণ ছাড়া, কোন ভূমিকা ছাড়া আপনাদের সামনে বক্তব্য দিতে আসবেন নাহিদ ইসলাম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সাভার আশুলিয়াবাসী, আসসালামু আলাইকুম। এক দীর্ঘ পদযাত্রা শেষে সারা বাংলাদেশের রাজপথ পদযাত্রা শেষে সারা বাংলাদেশের গণমানুষের সাথে সংলাপ শেষে অভ্যুত্থানকারী ছাত্র জনতার সাথে আলোচনা শেষে শহীদ এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে সাক্ষাৎ শেষে আমরা এই রাতে প্রবেশ করেছি ঢাকায়। এই ঢাকা থেকে আমরা 1 জুলাই আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম। আজকে 30 জুলাই আমরা এই সাভারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে। 3রা আগস্ট শহীদ মিনারে আমাদের ইস্তিহার ঘোষণার মাধ্যমে এর পূর্ণ সমাপ্তি ঘটবে। এই পদযাত্রার শেষে ঢাকা জেলায় প্রবেশের দ্বার প্রান্তে আপনারা সাভার আশুলিয়াবাসী আমাদেরকে যে অভ্যর্থনা দিলেন, যেই শুভেচ্ছা বার্তা দিলেন, সেটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাভার আশুলিয়াবাসী, আমরা জানি যে এই সাভার, এই আশুলিয়া, এই বাইপাইলের পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার আশুলিয়া গণ অভ্যুত্থানের সময় হটস্পট ছিল আন্দোলনে। অন্যদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, এদিকে সাভার আশুলিয়া, ওদিকে গাজীপুর, টঙ্গী আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল, ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস পেয়েছিল। এই সাভার আশুলিয়ায় গণ অভ্যুত্থানের সময় আমরা জানি কি নির্মম ভাবে নির্যাতন চালানো হয়েছিল, গুলি চালানো হয়েছিল, আমার ভাইয়েরা শহীদ হয়েছিল। এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা, যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মম ভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোসরেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল। সেই শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না, তার ক্ষমা হবে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে। প্রিয় ঢাকা জেলাবাসী, আজকে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা অভ্যর্থনা জানানো হয়েছে। ঢাকা জেলায় 5টি উপজেলা রয়েছে। আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে। এই উপজেলাগুলো নানা ধরনের বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে দীর্ঘদিন ধরেই। আমরা সাভার উপজেলার কথা জানি, ধামরাই, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জের কথা জানি। আমরা মনে করি এই 5টি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে, শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব, শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও, কিন্তু শ্রমিকরা নানা কারণে এই আন্দোলন গড়ে তোলে, কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এই শ্রমিকরাই গণ অভ্যুত্থানে আমাদেরকে শক্তি জুগিয়েছিল, রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই।
আমরা সাভার আশুলিয়া সহ পুরা ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, দুর্নীতি মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। প্রিয় ঢাকা জেলাবাসী, প্রিয় সাভার আশুলিয়াবাসী, আমরা 30 দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা প্রোপাগান্ডা হয়েছে। আমাদের এই পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল, সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। কিন্তু আমরা থেমে যাইনি, এই পদযাত্রাকে থামানো যায়নি, এই জনস্রোতকে থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না। প্রিয় সংগ্রামী ঢাকা জেলাবাসী, সারা দেশে আমরা ঘুরলাম, আমাদের কি অর্জন হলো? আমরা মানুষের কথা শুনতে গিয়েছিলাম। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেমন আছে, আমাদের শহীদ পরিবাররা কেমন আছে, আমাদের আহত যোদ্ধারা কেমন আছে। আমরা দেখেছি তারা ভালো নাই। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, এটা আমাদেরও ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই। কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই। আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল, তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে। গণ অভ্যুত্থানকে কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে। কিন্তু আমরা বলেছিলাম সেই 3রা আগস্ট, আমরা আজকেও বলেছি, আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি, গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন, মানুষের গণবিস্ফোরণ। আমরা সারা দেশে মানুষের কথা শুনেছি। আমরা শুনেছি কৃষক চায় তার ফসলের ন্যায্য দাম, শ্রমিক চায় তার ন্যায্য মজুরি, তরুণরা চায় কর্মসংস্থান, মেধার মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্ব। মধ্যবিত্ত চায় মর্যাদাপূর্ণ জীবনযাপন, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ। আমাদের আলেম সমাজ চায় ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় চায় নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা। আমাদের নারীরা চায় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং ক্ষমতায়ন। আমাদের ব্যবসায়ীরা চায় চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপত্তা। আমাদের চরাঞ্চলের মানুষ চায় ভূমির অধিকার। আমাদের সীমান্তে আমাদের ভাই বোনেরা চায় জীবনের নিরাপত্তা। আমাদের নদী পাড়ের মানুষরা চায় নদী ভাঙনের হাত থেকে রক্ষা। আমাদের জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে চায় তারা। আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ চায় সংস্কার এবং বিচার। আমাদের গণ অভ্যুত্থানের আহত যোদ্ধারা, শহীদ পরিবাররা চায় গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, গণহত্যাকারীদের বিচার। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের কাছে দেখেছি, তরুণদের চোখে দেখেছি, তরুণীদের চেহারায় দেখেছি। সেই নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি, লড়াই করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা, যেই ন্যায্যতা, যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায়, তার ভিত্তিতে আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব, নতুন সংবিধান তৈরি করব। এই বাংলাদেশে 47 সালে আমরা লড়াই করেছিলাম ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে। 71 সালে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম। 24-এ আমরা ভারতীয় তাবেদার মুজিববাজি বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আমাদের এই ঐতিহাসিক সকল লড়াইয়ের আমাদের এই জনগণের আকাঙ্ক্ষা ছিল সমতা,
ন্যায্যতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমরা তার ভিত্তিতেই এই নতুন বাংলাদেশ, নতুন সংবিধান করতে চাই। আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চাই সেটা আমরা বলেছি। আমরা আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বহু সংস্কৃতি ভিত্তিক বাংলাদেশ চাই। আমরা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চাই। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে, সকলের সমান অধিকার থাকবে, মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হবে, চাঁদাবাজ এবং সন্ত্রাস থাকবে না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। আমরা এরকম বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের জন্য গণ অভ্যুত্থানে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা জীবন দিয়েছিল, রাজপথে নেমেছিল, আমানত হিসেবে এই দেশটাকে আমাদের কাছে দিয়ে গিয়েছে। আপনার আমার দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা, শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে পুনর্গঠন করা। সেই পুনর্গঠনের, সেই নতুন দেশের আকাঙ্ক্ষা নিয়ে ৩রা আগস্ট আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনারা ঢাকা জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে, সাভার আশুলিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে শহীদ মিনারে জড়ো হবেন। শহীদ মিনারে আমরা যেভাবে গত বছর নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ডাক দিয়েছিলাম, এবারও ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের ডাক দিব। এবং শুধু আমরা আহ্বানই দিব না, এবার আমরা বাস্তবায়নের কর্মসূচিও ঘোষণা করব। প্রিয় সাভার আশুলিয়াবাসী, এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাপ্টেন, আমাদের অভ্যুত্থানের নায়কেরা অসুস্থ হয়েছেন পদযাত্রায়, আপনারা তাদের জন্য দোয়া করবেন। এই জুলাই পদযাত্রায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সার্জিস আলম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অনিক রায়। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই পদযাত্রা আজকে সাভারে এসে সমাপ্ত করতে পারছি। তাদের জন্য আমরা একটা জোরে করতালি দেই। এছাড়া আমাদের কেন্দ্রীয় কমিটির অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের নাম অনেক রায় ঘোষণা করেছেন। আপনারা এবং সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমরা রাখি জাতীয় নাগরিক পার্টির সারা দেশের নেতৃবৃন্দকে। এত অল্প সময়ে নিজেদের খরচে জনগণের থেকে টাকা নিয়ে আপনারা যেটা সফল করতে পেরেছেন, বাংলাদেশের মানুষকে একটা নতুন আশা এবং স্বপ্ন দেখাতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং সাধারণ মানুষ যারা আমাদের এই অংশগ্রহণে, এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমি দুঃখ প্রকাশ করতে চাই, আমাদের এই পদযাত্রার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছুটা জনদুর্ভোগ হয়েছে, কিছুটা যানজট হয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা আমাদের জন্য এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেশ সংস্কারের জন্য আমাদের হয়তো এর থেকে কোনো বিকল্প উপায় ছিল না। আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি এই জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরে প্রান্তে আমরা জুলাই পদযাত্রা সফল করেছি। ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টির আগামী দিনের কর্মসূচিও সফল হবে। আজকের এই কর্মসূচিতে, আজকের এই পথসভায় ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী আমাদের রাসেল আহমেদ ভাই এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম আন্দোলনকারী ঢাকা জেলার যুগ্ম সদস্য সচিব মেহরাব সিফাত, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ঢাকা জেলাকে সংগঠিত করতে। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে স্লোগানের মাধ্যমে। আমরা এই সাভারে আজকের পথসভার মাধ্যমে আমরা আমাদের এই পদযাত্রার আংশিক সমাপ্তি ঘোষণা করছি। ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই মুজিববাদের বিরুদ্ধে। এছাড়া বাংলাদেশে কোনো পার্টি আছে? সাভার আসলে কোনো পার্টি আছে? ঢাকা জেলা কোনো পার্টি আছে? গণ অভ্যুত্থানে কোনো পার্টি আছে? কোন সেই পার্টি? সবাই বলো, এই হাতের তালি, এই মুখে বলি, সারা দেশে জোর হলো না, ইয়ারো জোরে সবাই বলো, জিতবে এবার নির্বাচনে, সংসদে, সংগ্রামে, বিপ্লবে, রাজপথে
ইনুচ্ছা থেকে পাথর